তুমি এখানে তীব্র গমগমে ও থমথমে আওয়াজে ঘরের চারটা দেওয়াল যেন আবারও কেঁপে উঠল। জ্যাকেট ধরা হাতটা মাঝপথেই জমে গেছে তার। চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে, যেন এইমাত্র কোনো আগ্নেয়গিরির মুখ খুলে গেছে। সোফায় হাঁটু গুটিয়ে বসে থাকা আর্শিয়া তীব্র চিৎকার আর রক্তচক্ষু দেখে আতঙ্কে কেঁপে উঠল। কোল থেকে উষ্ণটা গড়িয়ে নিচে পড়ে গেল। তার বুকের ভেতরটা এক অদ্ভুত ভয় ধড়ফড় করে উঠছে। কাল রাত থেকে শুরু করে আজ বিকেল পর্যন্ত ঘটনাগুলো যেভাবে ঘটেছে, তাতে এই রাগী লোকটাকে দেখলে তার শরীরের রক্ত হিম হয়ে যাওয়াটা স্বাভাবিক। তীব্র বড় বড় পা ফেলে আরশির দিকে এগিয়ে এলো। তার চেহারার অভিব্যক্তি এতটাই হিংস্র যে মনে হচ্ছিল সে এখনই যা কিছু সামনে পাবে চুরমার করে দেবে। উত্তর দাও। তীব্রর অর্শির ঠিক সামনে দাঁড়িয়ে কড়া গলায় গর্জে উঠল, কাকাই কোথায়? তুমি এখনো এই ফ্ল্যাটে কি করছো? তোমাকে না বিকেলের আগেই এখান থেকে বিদায় হতে বলা হয়েছিল? তীব্রর এই হিংস্র আক্রমণের মুখে অর্শি ভয়ে সোফার সাথে পিঠ ঠেকিয়ে একেবারে কুঁকড়ে গেল। তার ছোট ছোট হাত দুটো দিয়ে ওড়নার কোনোটা শক্ত করে চেপে ধরল সে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় কোনোক্রমে ঢোক গিলে বলল, কাকু কাকু তো চলে গেছে। চলে গেছে। তীব্র যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না সে। চোখ দুটো আরো বড় বড় করে বলল, মানে কি চলে গেছে? তোমাকে এখানে একা ফেলে চলে গেছে? কোথায় গেছে সে? উর্শি আর একটা শব্দও বলতে পারল না। ভয়ে তার কণ্ঠনালী অবশ হয়ে এসেছে। সে শুধু বোকার মতো মাথা নিচু করে রইল। চোখের কোণে আবার জল জমতে শুরু করেছে। তীব্রর ধমক মুখে নিয়ে কোনো কথা বের হওয়ার তো দূরের কথা, নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছিল। তবে উর্শির মুখ বন্ধ থাকলেও তার চেহারার সামনে কিন্তু ভেসে উঠেছিল মাত্র কয়েক ঘন্টা আগের সমস্ত ঘটনা। সারাদিন জুড়ে তার আসমান কাকু যা যা করেছে তা মনে পড়তেই অর্শির ভেতরে ভয়ের মাঝেও এক অদ্ভুত বিস্ময় জাগলো। তীব্র সকালে রাগে গজগজ করতে করতে 1 লাখ টাকার চেকটা ছুঁড়ে মেরে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পরিবেশ একদম বদলে গিয়েছিল। পড়শি তখন ভেবেছিল বুঝি আসমান কাকু এবার ভয় পেয়ে তাকে নিয়ে গ্রামে ফিরে যাবে, কিন্তু আসমান চৌধুরী যে অন্য ধাতুতে গড়া। তীব্র চম্পট দিতেই তিনি হাত কুঁচলিয়ে মুখে এক ধূর্ত বিজয়ের হাসি ফুটিয়েছিলেন। পকেট থেকে তীব্রর দিয়ে 1 লাখ টাকা চেকটা বের করে নেড়েচেড়ে দেখে সজ্ঞাক্তিতে করেছিলেন, তীব্র রে তীব্র, তুই যত বড় ডাক্তারের হোস না কেন, আমার বুদ্ধির কাছে তুই এখনো দুধের বাচ্চা। আসমান চৌধুরী এক মুহূর্ত সময় নষ্ট করেননি। তিনি খুব ভালো করেই জানতেন তীব্র এখন হাসপাতালে, আর সে বিকেল 5টার আগে ফ্ল্যাটে ফিরবে না। হাতে পুরো 7-8 ঘন্টা সময়। তিনি প্রথমে অর্শিকে সাথে নিয়ে পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে শুরু করেন। দেখলি অর্শি আম্মু, এই হলো তোর স্বামীর, আই মিন তোর ওই হিটলার ডাক্তারের ফ্ল্যাট। দেখ কত পরিপাটি। অর্শি তো হা করে চারপাশ দেখছিল। গ্রাম থেকে আসা 12 বছরের মেয়ের কাছে এই আধুনিক চকচকে ফ্ল্যাটটা কোনো রূপকথার প্রাসাদের চেয়ে কম ছিল না। আসমান চৌধুরী তাকে একে একে ড্রয়িং রুম, বারান্দা, রান্নাঘরের ওভেন, মাইক্রো ওভেন, ফ্রিজ, এমনকি আধুনিক বাথরুমের গিজার ও শাওয়ার কিভাবে চালু করতে হয় তা টুকটাক বুঝিয়ে দিলেন। অর্শি অবুঝের মতো প্রশ্ন করেছিল, কাকু, হিটলার তো আমাদের তাড়িয়ে দিল, তাহলে আমরা এই বাড়িঘর ঘুরে কি দেখছি কেন? আসমান চৌধুরী রহস্যময় হেসে বলেছিল, আরে তুই থাম তো, তোকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা ওই হিটলারের বাপ দাদারও নেই। তুই শোন, দাদি তোকে পাঠিয়েছে চৌধুরী বাড়ির বউ বানিয়ে, আর আমি তোকে এখানে বসিয়ে তবেই শেওড়াতলিতে পা দেবো। এরপর আসমান চৌধুরী পকেট থেকে ফোন বের করে অনলাইনে একের পর এক ইমার্জেন্সি অর্ডার দিতে শুরু করেন। তীব্রর দিয়ে যাওয়া টাকা ক্যাশ অন ডেলিভারিতে আর অনলাইন পেমেন্ট করে একের পর এক পার্সেল আসতে শুরু করে ফ্ল্যাটের দরজায়। দুপুরের মধ্যে ডেলিভারি বয়দের যাতায়াত ফ্ল্যাটের বাইরের করিডোরে গিজগিজ করতে লাগলো। পার্সেল খুলতেই পড়শির চোখ তো ছানাবড়া। পড়শির জন্য কেনা হয়েছে রং-বেরঙের আধুনিক কয়েক সেট সুতি সালোয়ারের কামিজ, ঘরোয়া জামাকাপড় আর কসমেটিক্সের একটি বড় বক্স, যাতে ছিল পাউডার, কিউট নেল পালিশ, মিষ্টি গন্ধের বডি স্প্রে আর ছোটদের হেয়ার ব্র্যান্ড। তবে সবচেয়ে বড় চমক ছিল একটা চকচকে নতুন স্মার্টফোন। আসমান চৌধুরী ফোনটা অর্শির হাতে তুলে দিয়ে বলেছিলেন, এই নে তোর ফোন। আমি এতে আমার নাম্বার আর তোর দাদি জানের নাম্বার সেভ করে দিচ্ছি। যেকোনো সমস্যা হলে শুধু এই সবুজ বাটনে চাপ দিবি। সরাসরি আমার কাছে চলে আসবে। শুধু পোশাক আর ফোনই নয়, খাবার-দাবারের অর্ডারও কম ছিল না। অনলাইনে ফুড ডেলিভারি থেকে এলো বিকেলের নাস্তার জন্য গরম গরম পিজ্জা, বার্গার,
কোল্ড ড্রিংকস আর ওটসির সবচেয়ে প্রিয় জিনিস বেশ কয়েকটা দামি ব্র্যান্ডের চকলেট আর বেশ কিছু পটেটো চিপসের প্যাকেট। সোপাই হাজার টাকার কেনাকাটা সরিয়ে রেখে আসমান চৌধুরী চিপসের একটা প্যাকেট থেকে চিপস চিবোতে চিবোতে ওরসির দিকে তাকিয়ে একগাল হেসেছিলেন। দেখলি ওরসি আম্মু আসলে দেখলি ওরসি আম্মু আসমানা চৌধুরী নিজের গোঁফে হাত বুলাতে বুলাতে গর্বের সাথে বলেছিলেন, তোর কাকুর কত বুদ্ধি, কিভাবে হিটলারদের জব্দ করতে হয় তা এই আসমানা চৌধুরী খুব ভালো করেই জানে। ও ভেবেছিল 1 লাখ টাকার লোভ দেখিয়ে আমাদের তাড়িয়ে দেবে। হ্যাঁ, ওই টাকা দিয়েই তোকে ঢাকা শহরে সেটেল করে দিলাম। তুই এই ফ্ল্যাটেই থাকবি, একদম কোথাও যাবি না। নরসির চিফ কামড় বসিয়ে চোখ বড় বড় করে বলেছিল, কিন্তু কাকু, হিটলার এসে যদি আমাকে মেরে তাড়িয়ে দেয়? আরে কিছু কিছু তাড়িয়ে দিতে পারবে না, আসমান চৌধুরী অভয় দিয়ে বলেছিলেন। আমি তোর দাদিকে সব বলে দিয়েছি। আর তীব্র যতই করুক, তাকে এই ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার আইনি বা সামাজিক সক্ষমতা ওর নেই। ও একটা নামকরা ডাক্তার। বাইরে নিজের মান সম্মানের ভীষণ ভয় পায়। ও তোকে মারতেও পারবে না, ছুঁড়ে ফেলতেই পারবে না। ও বড়জোর একটু চিল্লাচিল্লি করবে। তুই চুপ করে সহায় করে নিবি। বাকিটা তোর দাদি আর আমি দেখে নেব। বিকেল ৪টা বাজতেই আসমান চৌধুরী নিজের ব্যাগটা গুছিয়ে অর্ষির মাথায় হাত রেখে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হন। আমি এখন কালনী এক্সপ্রেসে ওঠার জন্য স্টেশনের দিকে যাচ্ছি অর্ষি। আসমান চৌধুরী অর্ষিকে শক্ত থাকার পরামর্শ দিয়ে বলেছিলেন, একদম ভয় পাবি না। ওই হিটলার যদি বেশি চিল্লাচিল্লি করে, সোজা রুম থেকে আ সোজা রুমে ঢুকে ভেতর থেকে লক করে দিবি। আর এই নে চকলেট আর চিপস গুলো রেখে দে। খিদে পেলে খাবি। এই বলে আসমান চৌধুরী অত্যন্ত চালাকির সাথে অর্ষিকে এক তীব্রর ফ্ল্যাটে ফেলে রেখে নিজের স্বস্তি নিয়ে শেওড়াতলী গ্রামের উদ্দেশ্যে চম্পট দেন। অর্ষির চোখের সামনে সারাদিনের এই ঘটনাগুলো এক সেকেন্ডের জন্যে ভেসে উঠে আবার মিলিয়ে গেল। বাস্তবে ফিরে এসে সে দেখল তীব্র এখনো তার সামনে পাহারার মতো দাঁড়িয়ে আছে। তার রাগে কিরমির করা ফর্সা মুখটা এখন আগ্নেয়গিরির লাভায় পরিণত হয়েছে। তীব্র হাড়ে হাড়ে বুঝতে পারল তার নিজের চালাক ও ধূর্ত ছোট কাকা তাকে 1 লাখ টাকার ফাঁদে ফেলে উল্টো এই বাচ্চা মেয়েটাকে তার ঘাড়ে স্থায়ীভাবে চেপে দিয়ে পালিয়ে গেছে। আসমান চৌধুরী তাকে কতটা নিপুণভাবে ব্ল্যাকমেইল ও ট্র্যাপে ফেলেছে তা ভেবে তীব্রর রক্তের গতি ১০০ গুণ বেড়ে যায়। ছোট কাকাই তীব্র দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে উঠল, তার কণ্ঠস্বর থেকে যেন বিষাক্ত আগুন ঝরছিল। তুমি আমার সাথে এই চালটা চাললে ঘরের মেঝেতে ছড়িয়ে আছে আসমান চৌধুরী কিনে নিয়ে যাওয়া চিপসের খালি প্যাকেট, চকলেটের জারপার আর সোফায় নতুন জামা কাপড়ের প্যাকেট, এসব দেখে তীব্রর শক্তি সহায় বাঁধ ভেঙে গেল। সে রাগে এক ঝটকায় সোফার পাশের কাঁচের টেবিলটাতে লাথি মারল। সশব্দে ফ্ল্যাট যেন কেঁপে উঠল। পড়শি ভয়ে চিৎকার দিয়ে উঠে সোফার কোণে ২ হাত কান চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। তীব্র ওর দিকে এক পা এগিয়ে এসে দৃঢ় গলায় বলল, তুমি ভেবেছো এই নাটকে তুমি বেঁচে যাবে? দাঁড়াও, আমি দেখছি চৌধুরী বাড়ির এই পুতুল খেলা আমি কিভাবে গুঁড়ো করি। ঘরের বাতাস যেন এক লোহময় বিষাক্ত ভারী হয়ে উঠেছে। সোফায় ২ হাত কান চেপে কুঁকড়ে বসে থাকা ১২ বছরের অর্শিয়া নূর থরথর করে কাঁপছিল। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে কামিজের গলা ভিজিয়ে দিচ্ছে। সে জীবনে কখনো মানুষকে এভাবে আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে দেখেনি। তাদের শেওড়াতলী গ্রামের মানুষ রাগ করলে চিৎকার করে, গালাগাল করে, বড়জোর ২-১টা থাপ্পড় মারে। কিন্তু ডক্টর তীব্রসার চৌধুরী এই ঠান্ডা বরফ শীতল আর একই সাথে চুরমার করে দেওয়া তাণ্ডব অর্ষির ছোট মস্তিষ্কের সব হিসাব নিকাশ উল্টে দিচ্ছে। তীব্র ড্রয়িং রুমে পায়চারি করতে লাগলো। তার গলার টাইটা হ্যাচকা টানে খুলে সে সোফার উপর ছুঁড়ে মারল। শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে নিয়ে সে নিজের মাথার চুলে হাত চালিয়ে কপালটা চেপে ধরল। কাকাই, কত বড় বেইমান তুমি! তীব্র নিজেকে যেন ফিসফিস করে বলল। তার ভেতরের সার্জন মস্তিষ্ক এখন খুব দ্রুত পুরো পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করছে। আসমান চৌধুরী অন্তত ঠান্ডা মাথায় ১ লাখ টাকা বাগিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, ১ লাখ টাকার বড় একটা অংশ এই ফ্ল্যাটেই খরচ করে এই অবুঝ বাচ্চা মেয়েটিকে এখানে লিগ্যাল ওয়াইফ হিসেবে স্থায়ী করার নিখুঁত চাল চেলেছে। সে ভালো করেই জানে তীব্র একজন স্বনামধন্য কার্ডিয়াক সার্জন। ঢাকার সুশীল সমাজ আর আন্তর্জাতিক মেডিকেল কমিউনিটিতে তার একটা সুনাম আছে। তীব্র চাইলেই এই ১২ বছরের বাচ্চা মেয়েটাকে মাঝরাতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারবে না। কারণ এতে চৌধুরী বাড়ির সম্মান তো যাবেই,
একই সাথে বাল্যবিবাহের মতো আইনি অপরাধ আর সামাজিক কেলেঙ্কারিতে তীব্রর ক্যারিয়ার এক নিমিষে ধ্বংস হয়ে যাবে। ট্র্যাপ, পারফেক্ট ট্র্যাপ। তীব্র দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো। সে হঠাৎ থমকে দাঁড়িয়ে অর্ষির দিকে তাকালো। অর্ষি তখনও সোফার কোণে গোল হয়ে বসে দুই হাতে মুখে ঢোক নিঃশব্দে নিঃশব্দে কাঁদছে। ছোট ছোট কাঁধ দুটো থেকে থেকে লাফিয়ে উঠছে। তীব্রর মেজাজ এবার আরো খারাপ হলো। কান্না জিনিসটাকে সে চরম ঘৃণা করে। হাসপাতালে কত শত আশঙ্কাজনক রোগী আর তাদের আত্মীয়দের কান্না সে প্রতিদিন দেখে। কিন্তু এই ফ্ল্যাটে, তার নিজের ব্যক্তিগত ফ্ল্যাটে এক ১২ বছরের বাচ্চা অহেতুক কান্না তাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। কান্না কান্না বন্ধ করো। তীব্র গর্জে উঠল। অর্ষির কান্না এক মুহূর্তের জন্য যেন গলায় আটকে গেল। সে হেঁচকি তুলে ভেজা চোখে তীব্রর দিকে তাকালো। আমার ঘরে কোনো নাটক চলবে না। অর্ষি তীব্র অর্ষির কয়েক পা দূরত্বে এগিয়ে এসে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, "তোমাকে কেঁদে করুণা আদায়ের যে বিদ্যা তোমার দাদি আর আসমান কাকা শিখাইয়া দিছে, তা আমার সামনে কাজ করবে না। I am a doctor. মানুষের আবেগ কিভাবে নিউট্রালাইজ করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে।" অর্ষি চোখের জল মোছার চেষ্টা করতে করতে তোতলাতে বলল, আমি আমি কোনো নাটক করি না। হি আই মিন ডাক্তার সাহেব, কাকাই আমাকে বলল এখানে থাকতে। আমি কোথায় যাব? আমার পাশে কেউ নেই। স্টপ ইট! তীব্র তর্জনী উঁচিয়ে তাকে থামিয়ে দিল। তোমার কেউ নেই মানে? তোমার বাবা আছে, দাদি আছে, শেওড়াতলী গ্রামে ভর্তি তোমার স্বজনরা আছে। চৌধুরী বাড়ির ওই ধুলোবালি ভর্তি অন্ধকার গর্তে তোমার মতো ১০০ টা বাচ্চা এভাবে বড় হচ্ছে। কিন্তু তোমার মতো একটা বাচ্চার আমার এই ফ্ল্যাটে কোনো জায়গা নেই। দিস ইজ ডক্টর তীব্র চৌধুরীর অ্যাপার্টমেন্ট। এখানে শুধু যুক্তি, শৃঙ্খলা আর নীতি চলে, কোনো বাল্যবিবাহের পুতুল খেলা নয়। উর্সি চুপ করে নিচে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে আবার টপ টপ করে পানি পড়তে লাগলো। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। তীব্র আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের পকেট থেকে ফোন বের করে দ্রুত ডিজিট টাপলো আসমান চৌধুরীর নাম্বারে। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তীব্র আবার চেষ্টা করলো। এবার আসমানের অন্য নাম্বারটায়, কিন্তু সেটাও বন্ধ। তীব্র বুঝেছে এক লহমায় বুঝে বুঝে গেল আসমান চৌধুরী ফোন বন্ধ করে নিজের জয় উদযাপন করছে। ড্যাম ইট! তীব্র পকেটে ফোন ঢুকিয়ে দিল। এবার সে ফোন করলো শেওড়াতলীর ল্যান্ডলাইনে। ৩ বার রিং হওয়ার পর ওপাশ থেকে এক ভারী ধীর গলা ভেসে এলো তাসলিমা বেগম। হ্যালো তীব্র। দাদির গলার স্বর শুনে তীব্রর চোখ দুটো আবার জ্বলে উঠল। দাদি! তীব্র অত্যন্ত ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বলল, তোমার এই নোংরা চালটা কিন্তু বেশ চমৎকার ছিল। কাকাইকে দিয়ে এই ১২ বছরের একটা বাচ্চাকে আমার ফ্ল্যাটে ফেলে পালিয়ে যাওয়ার বুদ্ধিটা কার ছিল? তোমার নাকি তোমার ওই সুযোগ্য ছোট ছেলের? ওপাশ থেকে তাসলিমা বেগম এক বিন্দুমাত্র বিচলিত না হয়ে গভীর গলায় জবাব দিলেন, মুখ সামলে কথা বল তীব্র। আসমান আমার হুকুম তামিল করেছে মাত্র। অর্ষি এখন চৌধুরী বাড়ির বড় বউ, তোর আইনি স্ত্রী। গ্রামে অর্ষিকে একলা ফেলে রেখে চৌধুরী বাড়ির সম্মান নষ্ট করতে দেব না আমি। বউকে নিয়ে সংসার করবি, এটাই এখন তোর কপাল। সংসার? তীব্র পাগলের মতো হেসে উঠল। তুমি কি আমার তুমি কি তোমার হুঁশ হারিয়েছো দাদি? ১২ বছরের একটা বাচ্চা মেয়ের সাথে সংসার? তুমি কি জানো আইন অনুযায়ী এটাকে কি বলে? দিস ইজ এ ক্রাইম। আর একজন ডাক্তার হয়ে আমি এই অপরাধ সায় দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।